নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের কাছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে এসআইআর সংক্রান্ত, কারণ এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেরই অনেক রকম ভুল ধারণা হচ্ছে বা অনেকে অনেক কিছু কোশ্চেন থাকছে। যদিও আমি এর আগে একটা তোমাদেরকে ভিডিও পাঠিয়েছিলাম বা ভিডিও দিয়েছিলাম যে সেটাতে কী ছিল না, এসআইআরের কিছু ভুল সংক্রান্ত নিয়ে। তারপরেও কিন্তু অনেকের অনেক কিছু কোয়ারিজ থাকছে, সেই কোয়ারিজ নিয়ে আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যদিও বা এই ভিডিওটা আমি তোমাদের কাছে যেটা শেয়ার করছি সেটা আমি আমার আশেপাশে 2-3 জন বিএলওর সাথে কথা বলি, তবেই কিন্তু তোমাদের কাছে আমি ভিডিওটা ছাড়ছি। তাই সমস্ত আশা করি তোমাদের সমস্ত ভুল ধারণাগুলো আজকে শেষ হয়ে যাবে। যেটা আজকে আমি এই ভিডিওতে দেবো সেটা হচ্ছে তোমাদের কী কী ভুল ধারণাগুলো আছে, সেই ভুল ধারণাগুলো অনেকে বলছো যে ফর্ম বাতিল হয়ে যাবে, নাম বাদ চলে যাবে না, তো এইসব যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আজকে আমি তোমাদের দেবো। তারও তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমাদের 2002 সালে তোমাদের ফ্যামিলি যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই কোনো রকম কোনো টেনশন করার দরকার নেই। এর জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, নাম বাদ চলে যাবে বা ফর্ম বাতিল হয়ে যাবে। অবশ্যই এইসবগুলো কোনো রকম কোনো কান দেবে না। তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করে দাও। কী করে ফিল আপ করতে হবে না করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরপরেও আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না, তোমরা এইভাবেই করে যাও। যদি কোনো ভুল হয় তখন আমাকে কমেন্ট করে জানিও। এবং এটাই হচ্ছে যে এটা আমি যেটা আজকে তোমাদেরকে দেখাবো এটাই কিন্তু অনলাইনেই তারা কিন্তু এরকমভাবেই তারা সাবমিট করবে, তাই ভুল হওয়ার কোনো চান্স নেই। তাই তোমরা দেখো, তারা বুঝতে পারবে। তাই চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি, এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তবেই কিন্তু বুঝতে পারবে। কারণ তোমরা একটু স্কিপ করে দিলে কিন্তু কোনো না কোনো কিছু পয়েন্ট তোমরা মিস করে যেতে পারো। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। চলো তোমাদেরকে ফর্মটা যেটা বলি, ফর্মটা যেটা দেখতে পাচ্ছ, ফর্মটা আমি ওপরটা তোমাদের কাছে একটু হাইড করে দিয়েছি। ফর্মটার প্রথমেই যেটা বলবো, ফর্মের প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা তোমরা কী করবে, প্রথমেই যেটা লিখবে তোমাদের সেটা হচ্ছে এখানে ফার্স্টে থাকবে তোমাদের তারিখ, তারপরে তোমরা মাসটা দেবে, তারপর তোমরা ইয়ারটা দেবে। যদি বা আমি তোমাদের কাছে ইয়ারটা হাইড করে দিয়েছি, এই ইয়ারটা তোমাদের যদি 2010 হয় কাউরি তাহলে 2010 দেবে, যদি কোনো কারণে 1990 হয় তাহলে 1990 দেবে, অর্থাৎ এখানে যা তোমাদের ইয়ার সেটাই দেবে। এবার একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে অনেকে বলছো যে আমাদের ডেট অফ বার্থটা ভোটার কার্ডে নেই, তাদের ক্ষেত্রে কি করবে? তাদের ক্ষেত্রে সোজা একটা কথা বলে দিই, তারা ফর্মটা ফিল আপ করার সময় যে ডেটটা করবে প্রথমে ক্রস XX দিয়ে দেবে, তারপর XX দিয়ে দেবে। এবার তোমার সালটা তো তুমি জানো, সে সালটা ধরো তোমার 1996 বা 1995, তাহলে এখানে লিখে দেবে XX 1995। এটা করতে পারো, তখনই কিন্তু তারা, অর্থাৎ এখানে বিএলওরা যখন এটা ফর্ম ফিল আপ করবে অনলাইনে যখন পুট করবে, তখন তারা কিন্তু এরা 01011995 বলে কিন্তু এরা নিয়ে নেবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি বা এটাতেও তোমাদের অসুবিধা হয়ে থাকে, তোমাদের আশা করি আধার কার্ডে দেখবে একটা ডেট অফ বার্থ লেখা আছে, বা ব্যাংকের পাসবই, সেখানে তোমাদের কিন্তু একটা ডেট অফ বার্থ লেখা আছে, সেই ডেট অফ বার্থটা তোমরা দেওয়ার এখানে চেষ্টা করবে। তাহলে তোমাদের ডেট অফ বার্থ নিয়ে যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে দেখো তোমাদের আমি সব কিছু সমাধান করে দিলাম। এই 3টে অপশান তোমাদেরকে আমি দিলাম, এই 3টে অপশানের মধ্যে তোমরা যে কোনো কিছু নিতে পারো। তোমরা যদি অবভিয়াসলি জানো তাহলে সেটা অবশ্যই দিয়ে দাও, আর যদি না জানো, যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে আমি দুটো অপশান বললাম, এক হচ্ছে তোমরা আধার কার্ড দেখে দিতে পারো, আদারওয়াইজ XX করে যেটা বললাম সেরকম করেও তোমরা দিতে পারো। হয়েছে? তাই তোমাদের জন্ম তারিখ নিয়ে যেটা ছিল সেটা বলে দিলাম। এরপরে আসছে কি, আধার কার্ড। আধার কার্ডে সবার কাছে নাম্বার থাকবে, আধার নাম্বার। এই আধার কার্ডের নাম্বারটা হচ্ছে তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু বাট এটা কিন্তু দেওয়াটা ম্যান্ডেটারি, অর্থাৎ দেবে। কারণ কি না, এটা দিলে কি হচ্ছে না, যেখানে ফর্মটা ফিল আপ করছে, ফর্মটা ফিল আপ করার সময় অনলাইনে পুট করার সময় এটা কিন্তু ফার্স্টে থাকছে, তাই তোমাদের কিন্তু এটা দেওয়াটা দরকার। তাই এটাকে অনেকেই বলছে দেবে না, বা অনেকেই বলছে দিতেও পারে না দিতে পারে, তাই আমি বলবো তোমরা এটা দিয়ে দেবে। কারণ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক তো অবশ্যই কিছুদিন আগে শুনেছিলে, তাই আমি এটা বলবো যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বার, তাই এটা কিন্তু তোমরা দেবেই দেবে, এটা কিন্তু কখনোই মিস করবে না। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক থাকে, তাই আধার কার্ডের নাম্বারটা কী করে লিখবে না, প্রথমে 4টে ডিজিট যেমন করে লেখে সেরকমভাবেই লিখবে, সেকেন্ডে 4টে ডিজিট এবং থার্ড 4টে ডিজিট। অর্থাৎ তোমরা একটু 4টে ডিজিটের মাঝে কিন্তু গ্যাপ দেওয়ার চেষ্টা করবে, এবং একটু ভালো করে স্পষ্টভাবে লেখার চেষ্টা করবে। অবশ্যই ইংলিশে কিন্তু লেখার চেষ্টা করবে, কারণ অনেক ক্ষেত্রে কি হয় না, যখন পুট করবে তখন দেখবে যে আমরা 4 যখন লিখি, বাংলা 4 আর ইংলিশ 8 কিন্তু একই হয়ে যায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু বিএলওরা বা যারা ডাটা এন্ট্রি করবে তারা কিন্তু এটা ভুল করতে পারে। তার জন্য তোমাদেরকে বারবার বলছি এগুলো ইংলিশে লেখার চেষ্টা করবে। এরপরে যেটা আসছি, তোমাদের মোবাইল নাম্বার। অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল নাম্বার একটা ভ্যালিড নাম্বার দেবে। আর একটা কথা এখানে, যে ফ্যামিলি যদি 4টে মেম্বার হয় তাহলে 4টে মেম্বার 4টে আলাদা আলাদা নাম্বার দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তখন সেটা দেবে।
রিপিট করবে, বাট যদি 4টে নাম্বার থাকে তাহলে 4টে নাম্বার আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবে এবং নিজস্ব পার্সোনাল যে নাম্বার সেটাই দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ অন্য কোনো নাম্বার দেওয়ার চেষ্টা করবে না। এবং একটা নাম্বারে যদি ভাবো যে আমি 4টেতেই দিয়ে দেবো, সেটা কিন্তু করার চেষ্টা করো না, তাদের সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তাই তোমরা করবে কি না, প্রত্যেকের পার্সোনাল নাম্বার দেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকে আলাদা আলাদা নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এবার পিতার নাম, অবভিয়াসলি তোমার পিতার নাম তুমি দিয়ে দেবে। আমি এখানে একটা দেখো পিতার নাম দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দেওয়ার পর এখানে একটা কথা বলি, মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে তারা ভাবছে যে বা তারা বলতে চাইছে পিতার নামটা কি লিখবো, অর্থাৎ এখানে এখন তো আমি বাবার বাড়িতে থাকি না, যাদের বিয়ে হয়ে গেছে তারা বলছে আমরা বাবার বাড়িতে থাকি না, তাহলে আমরা এখন শ্বশুর বাড়িতে থাকি, তাহলে সেক্ষেত্রে কি এখানে স্বামীর নামটা লিখবো? কখনোই এটা করবে না। এখানে বলা হচ্ছে পিতার নাম মানে হচ্ছে তার জন্মদাতা পিতার নাম, অর্থাৎ তাকে যে জন্ম দিয়েছে তার নামটা লিখতে হবে, অর্থাৎ পিতার নামটা কিন্তু এখানে বাঞ্ছনীয়, অর্থাৎ তুমি শ্বশুরবাড়ি চলে এলেও কিন্তু স্বামীর নাম লিখবে না, অর্থাৎ তোমার বরের বাবার নাম এখানে কিন্তু হবে না, তোমার জন্মদাতা পিতার নাম কিন্তু এখানে তুমি লিখবে। এবার এখানে আরেকটা আসছে পিতার এপিক নাম্বার। পিতার এপিক নাম্বার যদি তুমি জানো তাহলে লিখবে, যদি না জানো ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু নাম যেটা বললাম নামটা কিন্তু লেখার চেষ্টা করবে জন্মদাতা বাবার। এবং এবার আসছে কি মায়ের নাম, তাই একইভাবে মায়ের নাম বলতে এখানে অবশ্যই তার মায়ের নাম হবে, এখানে কোনো শাশুড়ির নাম হবে না, অর্থাৎ তার নিজস্ব মায়ের নামই হবে, অর্থাৎ বিয়ে হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটা তার মায়ের নামটা লেখার চেষ্টা করবে। এবার দেখো তারও ক্ষেত্রে কি রয়েছে এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা তার যদি জানো তাহলে লিখবে, যদি না জানো তাহলে লিখবে না। এখানে যেটা বলবো, এখানে এবার আসছি তোমাদের কাছে যে এপিক নাম্বারটা নিয়ে বললাম যে এপিক নাম্বারটা তোমাদের অবভিয়াসলি যদি থাকে তাহলে দিয়ে দাও, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কিন্তু দেখো লেখাই আছে কিন্তু যদি থাকে বলে কথাটা উল্লেখ আছে। এরপরে আসছি স্বামীর নাম, যারা বিবাহিত মহিলা তাদের জন্য এই কথাটা বারবার প্রথমে বলি, যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে অবশ্যই তার স্বামীর নামটা লিখবে এবং সেখানে স্ত্রীর নাম যেটা লেখা আছে স্ত্রীটা কেটে দেবে এবং স্বামীর নামটা এখানে লিখে দেবে এবং স্বামীর এপিক নাম্বার যদি থাকে, অবভিয়াসলি যদি থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে দেবে, অর্থাৎ স্বামীর নাম এবং এখানে তার এপিক নাম্বার। অর্থাৎ তুমি যদি এখন বিয়ে হয়ে চলে এসছো, তোমার যদি ভোটার কার্ডে নাম চেপে গেছে, অবশ্যই নাম চেপে গেছে বলেই তোমার কাছে ফর্ম এসছে, এবং তোমার স্বামীর যদি নাম থাকে তাহলে অবশ্যই এখানে নাম এবং তার এপিক নাম্বার দিয়ে দেবে। তাই এইখানটা অনেক ক্ষেত্রে যে ডাউটটা ছিল সেই ডাউটটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম, পিতার নাম এবং মাতার নাম, অর্থাৎ এখানে ক্ষেত্রে বিবাহিত যাদের মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছিল তাদের প্রবলেমটা আমি আশা করি তোমাদের সলভ করতে পেরেছি। এরপরে যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানো, আমি অ্যান্সার দিয়ে দেবো। এরপরে যেটা আসছি, এরপরে যে ভুলটা হচ্ছে বা সবার ক্ষেত্রে যে প্রবলেমটা শুরু হচ্ছে সেই প্রবলেমটা নিয়ে তোমাদের কাছে আমি কথাটা বলবো। দেখো এখানে দুটো ভাগ আছে, যেটা হচ্ছে এখানে যদি 2002 সালে যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে এই ঘরটা 2002 বলবো না, কারণ 2002 সালে হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য আদার রাজ্যের জন্য কিন্তু এটা 2003 সালও হচ্ছে, তাই অনেক ক্ষেত্রে বলছে 2002 সালে লিস্ট খুলতে লাগছো। যেমন আমি কথা মানে বলছি আমাদের নিয়ারেস্ট এখানে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, অনেকেই কিন্তু ঝাড়খণ্ডে থেকে আমাদের বেঙ্গলে এসছো, কিন্তু ঝাড়খণ্ডে বলছো না, অনেক ক্ষেত্রে অনেক বিএলও সাহেব বলছে বা অনেক ক্ষেত্রে অনেকে বলছে যে 2002 সালের লিস্ট আমরা পাচ্ছি না কেন। অবশ্যই 2002 সালের লিস্ট কিন্তু ঝাড়খণ্ডে তোমরা পাবে না, ওটা 2002 সালের না হয়ে 2003 সালের লিস্ট হবে, তাই 2003 সালের লিস্টটা কিন্তু ওখানে তোমার এখানে লাগবে, অর্থাৎ ঝাড়খণ্ডে 2003 সালে এসআইআর হয়েছিল, 2002 সালের নয়, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল 2002 সালে, অর্থাৎ এখানে বলেছে আমাদের ক্ষেত্রে দেখো সর্বশেষ এসআইআর, অর্থাৎ এখানে 2002 সালের আমাদের হয়েছিল, ওখানে হয়েছিল 2003 সালে, অর্থাৎ ওটাই কিন্তু আমাদের লাস্ট এসআইআর হয়েছিল। তাই প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে একটু হেরফের হতে পারে 1 সালের ক্ষেত্রে, তাই এটা কোনো কিছু ব্যাপার নয়। যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাদের ক্ষেত্রে কীরকম করে করবে সেটা আলাদা জিনিস, সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তোমাদের যেটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সম্পর্কটা নিয়ে, সেই সম্পর্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কী করে কী করতে হচ্ছে না করতে হচ্ছে, বা তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। এখানে দেখো তোমাদের মেন প্রবলেম হচ্ছে, আমি এখানে দেখো করে দিয়েছি কি নাম হচ্ছে দিয়ে দিয়েছি এবং এপিক নাম্বার একটা দিয়ে দিয়েছি এবং আত্মীয়ের নাম দিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি দেখো এটা ফর্মটা দেখাচ্ছি আমি কী করে করেছি। দেখো এখানে আমি তোমাদেরকে পরপর আমি দুটো দেখিয়ে দিচ্ছি যে এখানে যখন আমি 2002 সালে নাম ছিল না তার জন্য আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, এবং এই ফর্মটা ফিল আপ করার সময় দেখতে পাচ্ছ আমি নামটার জায়গায় কী লিখেছি, এখানে লেখা আছে দেখো বলরাম মণ্ডল, অর্থাৎ আমি দেখো এখানে এই যে বলরাম মণ্ডল নামটা আমি এখানে লিখেছি এবং তারপরে তার এপিক নাম্বার যেটা, সেই এপিক নাম্বার কিন্তু আমি
এই যে WB দিয়ে সেটা কিন্তু আমি এখানে লিখেছি। তোমরা যদি বা লক্ষ্য করলে দেখতে পাবে যে এর আগে আমি যখন করছিলাম, দেখো বলরাম মণ্ডলের কিন্তু এপিক নাম্বার এখন এই মুহূর্তে ZHR দিয়ে, কিন্তু 2002 সালে তারই কিন্তু এপিক নাম্বার ছিল দেখো WB42 দিয়ে, অর্থাৎ দুজনের কিন্তু এপিক নাম্বার আলাদা হতে পারে। এইটা নিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক রকম কোশ্চেন হচ্ছে, তাহলে পুরনো নাম্বারটা কোথায় লিখবো, নতুন নাম্বারটা কোথায় লিখবো। পুরনো নাম্বার বলতে তোমার 2002 সালের লিস্টে যা ভোটার নাম্বার আছে সেই ভোটার নাম্বারটা তুমি এখানে যদি থাকে তাহলে অবশ্যই দাও, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই। কিন্তু এই যে দেখতে পাচ্ছ বিধানসভা ক্ষেত্রে নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এই তিনটে যদি তুমি ভুল দিয়ে দাও কোনো কারণে, তাহলে কিন্তু তোমার ডাটা নেবে না এবং সেই ডাটাটা মিসিং হয়ে যাবে। অর্থাৎ এটার ওপর ডিপেন্ড করে কিন্তু পুরো ডাটাটা, তুমি এখানটা ভুল করলেও তোমার কোনো ব্যাপার নেই অতটা, আমি জাস্ট বলে রাখছি ভুল করলেও কথাটা বলছি, বাট ভুল করবে না বা ভুল করার চেষ্টাও করবে না। কিন্তু এই তিনটে যখন ফিল আপ করবে, অর্থাৎ তিনটে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যখন ফিল আপ করবে তখন কিন্তু কেয়ারফুলি করবে, এই নাম্বারটা সার্চ করলেই কিন্তু ফুল ডেটা যেটা আছে পুরোটাই কিন্তু চলে আসবে, অর্থাৎ তোমার এই যে ডেটাটা তুমি লিখছো উপরে সেটাই চলে আসবে। এবার আসি সম্পর্কের কথাটা। দেখো এখানে তোমাদেরকে আমি বলছি যে এখানে বলরাম মণ্ডল দিয়েছি, এপিক নাম্বার দিয়েছি, দেখো পুরনো এপিক নাম্বার, আত্মীয়ের নাম এখানে দেখো লেখা আছে বলরাম মণ্ডলের পাশে দেখো লেখা আছে পিতা নারায়ণ মণ্ডল, অর্থাৎ তার আত্মীয়ের নাম মানে হচ্ছে তার বাবার নামটা হবে। অর্থাৎ এখানে 2002 সালের লিস্টটা তুমি যদি ভালো করে খোলো তাহলে ওপরে যখন দেখবে কলামের ওপরে লেখা আছে নির্বাচকের নাম, তারপরে লেখা আছে আত্মীয়ের নাম, অর্থাৎ এখানে আত্মীয় হচ্ছে নারায়ণ মণ্ডল এবং আত্মীয়র সঙ্গে সম্পর্ক বলে কথাটা লেখা আছে, কিন্তু এই লাইনটার ওপরে দেখবে তোমরা ভালো করে সম্পর্ক বলে লেখা আছে। তাই এখানে আমার দেখো সম্পর্ক কি লেখা আছে, পিতা, তার জন্য এখানে কিন্তু পিতা বা ফাদার কথাটা আমি উল্লেখ করেছি। এখানে অনেকেই বলছে ফাদার সন লেখো, ফাদার ডটার লেখো, আমিও কথাটা আগে বলেছি যদিও বা, কিন্তু ওটা ভুল বলেছি, তার কারণ যে তখন এই কথাটাই কিন্তু বিএলও সাহেবরা বলছিল আমাদেরকে যে এটা এইভাবে করো, কিন্তু এটা কখনোই নয়, প্রথমবারে একরকম কথা বলছিল, কিন্তু এটাই হচ্ছে ফাইনাল কথা যে তোমার 2002 সালের লিস্টের ক্ষেত্রে যেখানে তোমার সম্পর্ক পিতা যদি থাকে তাহলে পিতা লিখবে, যদি স্বামী থাকে তাহলে স্বামী লিখবে। দেখো এখানে ক্ষেত্রে আমি যদি কৃষ্ণা মণ্ডলের নামে যদি এটা করতাম তাহলে এখানে আমাকে কৃষ্ণা মণ্ডল লিখতে হতো, তার সঙ্গে এখানে কি লিখতে হতো, আত্মীয় নামের সময় এখানে লিখতে হতো বলরাম মণ্ডল লিখতে হতো, এইখানে তখন আমাকে ফাদার না লিখে লিখতে হতো স্বামী বা হাজব্যান্ড লিখতে হতো। তাই এই জায়গাটা তোমরা ভুল করবে না, এই জায়গাটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে যে হ্যাঁ এখানে এই হবে ওই হবে, কিন্তু তোমরা ওই সবে কান দেবে না, তোমাদেরকে আমি বলে দিলাম যে কোথায় কি করতে হবে না করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি এখানে ক্ষেত্রে তোমরা বিধানসভা ক্ষেত্রে নাম্বারটা, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বারটা মোটামুটি তোমরা ঠিকঠাক লিখবে, তাহলে তোমাদের কিছুই প্রবলেম হবে না। এবার আসল কথায় আসি, অনেক ক্ষেত্রে অনেকে অনেক কিছু বলছে, কি বলছে যে এটা যদি ঠিকঠাক না করো তাহলে তোমাদের ক্ষেত্রে কি হবে না ফর্ম বাতিল হয়ে যাবে। দেখো বাতিল হওয়ার কথাটা আসছে অন্যদিকে, বাতিল হবে না এটুকু আমি শিওর। কেন বলছি, তার কারণ হচ্ছে তোমাদের বাতিল হবে না, হতে পারে তোমাদের ড্রাফট লিস্টে নাম না আসতে পারে, অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা আসতে পারে, তার কারণ হচ্ছে তারা কীভাবে এন্ট্রি করছে না করছে সেটার ওপর। কিন্তু ড্রাফট লিস্টে নাম আসা মানে যে তোমার নামটা আসেনি সেটা নয়। তারপরে তোমার হিয়ারিং ডেট ডাকবে, হিয়ারিং ডেটে তুমি যদি যাও, তুমি যদি প্রপার ডকুমেন্টস দেখাতে পারো, প্রপার ডকুমেন্টস বলতে কী কী সেটা তোমাদের ক্ষেত্রে দেখবে পেছন দিকে একটা তথ্য দিচ্ছে, এটা অনেকের ক্ষেত্রে অনেক কিছু বলছে যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই পেজটা দিচ্ছে না, তাই এই কথাটা বলে রাখি এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে। তো তথ্য দেওয়া আছে বলতে এখানে হিয়ারিংয়ের ডেটগুলো, হিয়ারিংয়ের ডেটের সময় তোমাকে যদি এই 13টা ডকুমেন্টস তুমি যদি নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাকে নাম অর্থাৎ তোমার নাম বাদ যাবে না। অর্থাৎ অনেকে বলছে ফর্ম ক্যান্সেল হবে, নাম বাদ চলে যাবে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, অনেক কিছু বলছে, বাট অনেক কিছু বলাতে সব কান দেবে না। তোমার যদি ফর্মে নাম নাও আসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমার এমনও জানা আছে, অর্থাৎ আমার আশেপাশে একজন আছে যার 2002 সালের লিস্টে নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু সে কিন্তু এখান থেকে জন্ম থেকে কিন্তু সে এখানকার বাসিন্দা, তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে কিছুই হবে না। তার ক্ষেত্রে একটা কথাই যে সে ফর্ম ফিল আপ করবে, সবই করবে, কিন্তু তার ক্ষেত্রে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং হিয়ারিংয়ে ডাকার সময় তার অবভিয়াসলি মাধ্যমিক সার্টিফিকেট আছে, তার বার্থ সার্টিফিকেট আছে, সব কিছুই আছে, তাহলে অবভিয়াসলি তার নাম কিন্তু বাদ পড়বে না, কারণ সে তো জন্ম থেকেই তো এখানে, তাহলে জন্ম থেকে থাকার জন্য এটা। এবার অনেক ক্ষেত্রে অনেকে আমাকে কোশ্চেন করছো ইউটিউবে, যে কমেন্ট করেছো যে আমার বাবা মা দাদু দিদা সবাই মারা গেছে তাহলে কি করব।
এবার দেখো তোমাদেরকে ওই কোশ্চেনের অ্যান্সারটাও আমি এখানে বলে দিচ্ছি, একটু লেন্দি হচ্ছে ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি দাদু দিদা বাবা মা মারা গিয়ে থাকে, এখানে লেট কথাটা কিন্তু উল্লেখ করবে না, অর্থাৎ এখানে কোনো রকম লেটের কথা আসবে না। তোমরা কোনো জায়গাতেই লেট কথাটা উল্লেখ করবে না, অর্থাৎ কেউ মারা গিয়ে থাকলেও কিন্তু লেট কথাটা এখানে অ্যাপ্লিকেবল নয়। ওকে, তাই তোমরা কখনোই কিন্তু লেট কথাটা লিখবে না। মারা গেছে ঠিক আছে, বাট লেট কথাটা লিখবে না। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে, দাদার নাম লিখে দেবো, কিন্তু দাদার নামে কিন্তু এখানে কখনোই কিন্তু উল্লেখ করতে বলেনি। তাই বাবা মা অর্থাৎ দাদু দিদা এদের নাম কিন্তু উল্লেখ করতে বলেছে। তাই তোমরা দাদার নাম বলছো, কিন্তু দাদার নামটা এখানে উল্লেখ করলে কিন্তু এখানে নেবে না। তাই তুমি যদি তার বাবা মা এবং দাদু দিদার যদি কোনো কিছু প্রপার ডকুমেন্টস দেখাতে পারো, তোমার নাম বাদ যাবে না। সেটা কিন্তু এখানে না হতে পারে, সেটা হিয়ারিং রিলেটেড থাকবে, এবং সেখানে ব্লকে বা তোমাদের যেখানে ট্রেনিং দেওয়া হয়েছে বিএলওদের, সেখানে তোমাদেরকে ডাকা হবে একটা ডেট করে, এবং একটা ডেট নয় পরপর ডেট দেবে, এবং সেখানে তোমরা যদি প্রপার ডকুমেন্টস দেখাতে পারো, তাহলে অবভিয়াসলি কিন্তু তোমাদের নাম বাদ যাবে না। তাই তোমাদের আশা করি সব কোশ্চেন আমি সলভ করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। থ্যাংক ইউ।